দীপ্ত সংবাদের সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। রাজধানী সহ সারা দেশে যাতায়াতের অন্যতম মাধ্যম এখন ব্যাটারি চালিত রিকশা। স্বল্প দূরত্বে চলাচলের এই বাহনটি সাধারণ যাত্রী ও চালকদের জন্য আশীর্বাদ হয়ে এলেও রাজপথে এটি যেন মরণ ফাঁদ। অদক্ষ চালক আর দ্রুতগতির কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ঝরছে প্রাণ। সারা দেশে এসব যানের সংখ্যা 40 লাখের বেশি। এগুলো চার্জ দিতে প্রয়োজন হচ্ছে বিদ্যুতের বড় অংশ। ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। নাম অটোরিকশা। কারো কাছে এটি অল্প পুঁজিতে আয়ের উৎস, আবার কারো কাছে রাজপথের মূর্তিমান আতঙ্ক। অল্প সময়ে গন্তব্যে পৌঁছানোর এই বাহনটি কি আমাদের জন্য আশীর্বাদ নাকি এক নীরব অভিশাপ? আজ আমরা খুঁজব সেই উত্তর। রিকশা টানার অমানসিক পরিশ্রম থেকে মুক্তি দিয়েছে এই প্রযুক্তি। বৃদ্ধ বয়সেও দুমুঠো ভাতের সংস্থান করছেন হাজারো মানুষ। অটো রিক্সাতে কষ্ট কম, আয়ের সংখ্যাটা একটু বেশি, চালাইতেও আরামজনক। 400-500-র উপরে আয় করা গেছে না। এটা যেমন যে 1500-2000 পর্যন্ত ওটা যা। এটাতে দ্রুত যাওয়া যায়, এটা ঠিক, তবে এটা কোনো নিয়ন্ত্রণ নাই, এটা কোনো রেজিস্ট্রেশন নাই, এটা যানজটটা আরও বাড়াইছে। তারপর এটা গভর্নমেন্টের কোনো পারমিশন নাই। কিন্তু এই আশীর্বাদের মুদ্রার উল্টো পিঠ বড্ড ভয়াবহ। অপ্রশিক্ষিত চালক আর ব্রেকহীন গতির মিশেলে অটোরিকশা যেন মরণ যান। গত 1 বছরে পঙ্গু হাসপাতালে আসা রোগীদের বড় একটি অংশই এই অটোরিকশা দুর্ঘটনার শিকার। মিশন মাঝে উঠছি, এক জায়গায় যাবো, ওই জায়গায় যাবো, পরে আর মিশন পিছন দিয়ে ধাক্কা মাইরা আমার গাড়ি উড়ে গেছে। বাসা থেকে বাজারে যাওয়ার সময় মোটর থেকে ড্রাইভ করতেছি, তো হঠাৎ সামনে থেকে একটা অটোরিকশা এসে আমাকে সহজে হিট করছে। হিট করার পরে আমার পার 2টা হাড়ে ভেঙে গিয়েছে। যারা এই গাড়িগুলো চালাচ্ছে, দে আর নট ট্রেন্ড, দে আর নট অ্যাকচুয়ালি ফর দিস টু ড্রাইভ। ও রাস্তার সাথে যে 3টা চাকার অ্যাডহেশন, মানে খাপ খাওয়া ধরে রাখা, এইটা কাউন্ট করা আছে। যখনই স্পিড বাড়ে যাবে তখন কিন্তু ওর লাইট হয়ে যায়, ওর অ্যাডহেশন ক্যাপাসিটি উইথ দ্য রোড কমে যায়। এই জন্য দেখবেন একটু ডান দিকে হঠাৎ করে টানলে উল্টায় পড়ে যায়। অটোরিকশার দৌরাত্ম্য শুধু রাস্তায় নয়, হানা দিচ্ছে দেশের বিদ্যুৎ খাতেও। পরিসংখ্যান বলছে সারা দেশে চলছে 40 লক্ষাধিক ব্যাটারি চালিত রিকশা, যার সিংহভাগই চার্জ দেওয়া হয় অবৈধ সংযোগ বা আবাসিক মিটারে। অবশ্যই সিস্টেম লস হচ্ছে। প্রায় 60% ইভি এরা আসলে জেনুইন লাইন, বৈধ লাইনের মাধ্যমে তারা বিদ্যুৎ সংযোগ নেয়নি। সে জায়গাতে একটা বড় ধরনের ক্ষতি সরকারের হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। উচ্চ আদালত থেকে মহাসড়কে এই বাহন নিষিদ্ধ করা হলেও বাস্তবে তার প্রয়োগ নেই বললেই চলে। স্থানীয় প্রভাব আর প্রশাসনের চোখের সামনেই চলছে এই রমরমা বাণিজ্য। অটোরিকশা আসলেই আমরা ধরতেছি, ওরা অনেক স্পিডে চালায়, এটা আসলে বিপজ্জনক গাড়ি। এদের নিয়ন্ত্রণ করা খুবই জটিল হয়ে গেছে, দিন দিন বেড়েই চলছে। আমরা চেষ্টা করতেছি, আসলে এটা উপর মহল থেকে ভালোভাবে নিয়ন্ত্রণ করার প্রয়োজন। বিদ্যুতের সিস্টেম লস কমানো আর সড়কের ঝুঁকি এড়ানো উভয় সংকট সমাধানে এখন প্রয়োজন কার্যকর পদক্ষেপ। গতির নেশায় অঙ্গহানি রোধে ব্যাটারি চালিত রিকশা বন্ধের পাশাপাশি এর সাথে জড়িত মানুষগুলোর কর্মসংস্থানের বিষয়টিও গুরুত্বের দাবি রাখে। বিশেষজ্ঞরা বলছেন আধুনিক নগরায়নে শৃঙ্খলা ফেরাতে এর কোনো বিকল্প নেই। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। ফরিদপুর সদরে মা মেয়ে সহ 3 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত রাত 10টার দিকে আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত আকাশ মোল্লা নামে একজনকে আজ ভোরে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার 3 ব্যক্তি ছিলেন অভিযুক্তের দাদি আমেনা বেগম, ফুপু সালেহা বেগম ও প্রতিবেশী কাবুল চৌধুরী। ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের 5 নং ওয়ার্ড গদাধরডাঙ্গি গ্রামে 2 নারীসহ 3 জনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত 9:30টায় এই ঘটনা ঘটে। জানা গেছে ওই গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা ও তার দাদি ও ফুপুকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। চট্টগ্রামের টঙ্কাবতী খালের ওপর 2023 সালে সেতু নির্মাণের কাজ শুরুর পর বেশ উচ্ছ্বসিত হন সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ। এরই মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু সেতুর কাজ এখনও শতকরা 40% বাকি। ফলে প্রতিদিন 2 উপজেলার হাজার হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
টঙ্কাবতী খালের ওপর ৩ বছরের বেশি সময় ধরে চলছে ৯০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটির নির্মাণ কাজ। ফলে অস্থায়ী কাঠের সাঁকোর ওপর নির্ভর করতে হচ্ছে সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার অনেক বাসিন্দাদের। বর্ষাকালে এই সাঁকো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, ঘটে দুর্ঘটনা। 10 থেকে 15,000 মানুষের চলাচল প্রতিদিন এই সংযোগ সেতুটি। কৃষকরা উৎপাদিত ফসলাদি এক বাজার থেকে অন্য বাজারে সহজভাবে নিতে পারবে। এই সেতুকে অকুল যাতায়াত করে প্রায় 3 থেকে 400 শিক্ষার্থী। এই ব্রিজ পারাপার হওয়া জনগণের চির দুঃখ হয়ে গেছে। 2023 সালে এলজিইডির অধীনে প্রায় 8 কোটি 5 লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ 2025 সালের ফেব্রুয়ারিতে শেষ হলেও কাজ হয়েছে শতকরা 60%। 2 থেকে 3 দফায় এই সেতুটি এখনো কাজ সম্পন্ন হয়নি। আমরা শুনেছি ইদানিং নাকি আবার মেয়াদ বাড়ানো হচ্ছে, এরপরে যেন আর কোনো মেয়াদ বাড়ানো না হয়। এলজিইডি বলছে সেতুটির নির্মাণ কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। ডিজাইন পরিবর্তনের ইস্যু ছিল, সে কারণে আমাদের এটাকে আবার রিডিজাইন করতে হয়েছে। আশা করছি যে খুব দ্রুত আমরা বর্ষাটা শুরু হওয়ার আগে অর্থাৎ জুন মাসের আগেই আমরা চেষ্টা করব যে মূল স্ট্রাকচারের কাজটা সমাপ্ত করতে। দীর্ঘদিনের জনদুর্ভোগ অবসানের লক্ষ্যে টঙ্কাবতী খালের ওপর নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি সাতকানিয়া ও লোহাগড়ার বাসিন্দাদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। সারা দেশে বৃষ্টির প্রবণতা বেড়েছে, হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এ বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, পটুয়াখালীতে এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে আমাদের জানাবেন। আসিফ, পটুয়াখালীতে কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হয়নি, তবে সকাল থেকে আকাশ ঘন মেঘলা রয়েছে এবং উপকূলীয় এলাকায় কিন্তু এক ধরনের গুমট পরিবেশ বিরাজ করছে। যে কোনো সময় আসলে বৃষ্টি হতে পারে, সেটি কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে আমাদেরকে জানানো হয়েছে। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, প্রায় টানা 15 দিন পর্যন্ত কিন্তু পটুয়াখালীতে তীব্র গরম অনুভব হয়েছে। তীব্র তাপদাহ কিন্তু এই উপকূলে বয়ে গেছে। 36.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও কিন্তু এই পটুয়াখালীতে রেকর্ড করা হয়েছিল। তবে গতকাল থেকে আমরা দেখেছি গরমের তীব্রতা কিছুটা কমেছে এবং বাতাসের তীব্রতা বেড়েছে। তো বৃষ্টি এখনো হয়নি। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমরা আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি এই পটুয়াখালীর যে নদীবন্দর সমূহ রয়েছে, এই নদীবন্দর সমূহের উপর দিয়ে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই আজ দুপুর 1টা পর্যন্ত এসব নদীবন্দর সমূহকে কিন্তু 2 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আবহাওয়ার যেহেতু পরিবর্তন হচ্ছে, সেই সঙ্গে নদ নদীর পানির উচ্চতা কিন্তু আগের চেয়ে অনেকটা বেড়েছে এবং সাগর কিন্তু ধীরে ধীরে বিক্ষুব্ধ হচ্ছে। সাগরের আমরা এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত সাগরে কোনো লঘুচাপ নেই, তবে লঘুচাপের একটি বর্ধিতাংশ কিন্তু সাগরে বিরাজ করছে। সাগরে যে কোনো সময় লঘুচাপ হতে পারে এবং লঘুচাপ হলে সাগরে কিন্তু আসলে সাগরের যে বিক্ষুব্ধ রূপ, সেই রূপ কিন্তু ধারণ করতে পারে। সাগরের যে পানির উচ্চতা সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। জোয়ারের সময় আমরা দেখেছি যে কুয়াকাটা সৈকতের যে 0 পয়েন্ট রয়েছে, সেই 0 পয়েন্ট পর্যন্ত কিন্তু পানির বেড়ে যাওয়ার কারণে সেই 0 পয়েন্ট পর্যন্ত কিন্তু চলে আসে। তো এই মুহূর্তে কিন্তু পটুয়াখালীতে তেমন বৃষ্টি নেই, বাতাসের চাপ অনেকটা বেড়েছে। যে কোনো সময় একটা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেটি কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। তো আসিফ, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। জি, পটুয়াখালী থেকে ছিলেন মোহাম্মদ ইমরান। এদিকে সারা দেশে যখন জ্বালানি তেলের জন্য হাহাকার, সে সময় ঠাকুরগাঁওয়ের চাষিরা বিকল্প হিসেবে বেছে নিয়েছেন সৌরচালিত সেচ পাম্প। এতে একদিকে যেমন কমছে খরচ, তেমনি সাশ্রয়ী হচ্ছে জ্বালানি তেলও, সুরক্ষিত থাকছে পরিবেশ। জ্বালানি সংকট ও ডিজেলের বাড়তি দামে যখন দিশেহারা সারা দেশের কৃষক, ঠিক তখন ঠাকুরগাঁয়ের বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে সৌর বিদ্যুতে সেচ কার্যক্রম। কৃষকরা বলছেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও যেখানে মিলছে না জ্বালানি, সেখানে সৌর পাম্প ব্যবহার করে তাদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না, খরচও অনেক কম। জ্বালানি তেলের এই সংকটকালীন সময়ে বিকল্প পদ্ধতিতে সেচ দিতে পেরে খুশি তারা। টাকা দিতেও মিলে না তেল, ফলার দেয় না, কোনো ভেজা দেয়। 1 বিঘা মাটির মাত্র 3000 টাকা। তেল খরচটা বাড়তে যাচ্ছে, কৃষক খুব লাভবান হবে। ডিজেল পাওয়া যায় না, এই সময় আমাদের সোলার পাম্প বন্ধু হয়ে ভালোই উপকার করছে। এই সোলার পাম্প পানি নেওয়াতে আমি খুব উপকৃত হয়েছি, এই জন্য যে যখন তখন
আমরা পানি নিশ্চিত পাচ্ছি এবং পরিমাণ কতটুকু পানি দেওয়া লাগবে সেটা আমরা দিচ্ছি। এর উদ্যোক্তা সদর উপজেলার মোলানি গ্রামের মোহাম্মদ সলেমান আলী। সোলার সেচ পাম্প তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। দেশের ডিজেলটাও বাড়তেছে, মেশিন বাড়তেছে, মোবাইল বাড়তেছে, মেশিনে পাস বাড়তেছে। সোলার সেচ পাম্প আমার বাংলাদেশের জন্য অতি উত্তম। ডিস্ট্রিক্ট পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে ছড়াই দেওয়া যায়, তাহলে দেশের জন্য একটা বিপ্লব আসতে পারে। সোলার প্রজেক্ট আছে, এই জন্য দেখতে আসলাম। জেলার কৃষি কর্মকর্তা জানান, সেচের এই নতুন প্রযুক্তি সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। তো আমরা যদি এটা আপনার টাকার ফিগারে আসি, তাহলে প্রায় সব মিলে আমার প্রায় শুধু এই বুড়ো মৌসুমেই ডিজেল এবং বিদ্যুৎ মিলে 5.5 কোটি টাকার সাশ্রয় হচ্ছে। 1996 সাল থেকে সোলার নিয়ে কাজ শুরু করেন সলেমান। কয়েক বছরের চেষ্টায় 2014 সালে প্রথমবারের মতো তৈরি করেন ব্যাটারিবিহীন এই সোলার সেচ পাম্প। বর্তমানে সলেমান আলীর তৈরি 26টি সোলার সেচ পাম্প দিয়ে 300 হেক্টর জমিতে সেচ দিচ্ছে জেলার প্রায় 500 কৃষক। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান সহ মধ্যপ্রাচ্যের স্বার্থে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রাশিয়া। এছাড়া ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে মস্কো। সোমবার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে এই কথা জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি চাপের মুখে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে ইরানের জনগণের লড়াকু মনোভাবের প্রশংসা করেন তিনি আশা করেন ইরানের জনগণ বর্তমান কঠিনতম সময় কাটিয়ে উঠবে এবং সেখানে শান্তি ফিরে আসবে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুনরায় ব্যক্ত করেন পুতিন। এবারে খেলার খবর। ইউরোপিয়ান ফুটবলের ফাইনাল নিশ্চিতের মিশনে আজ মাঠে নামছে দুই ক্লাব, পিএসজি ও বায়ার্ন মিউনিখ। সেমিফাইনালের প্রথম লেগে পার্ক দে প্রিন্সেসের আতিথ্য নেবে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। শক্তির দিক থেকে অনেকটা সমান চলতি মৌসুমে বেশ উঠছে দুই ক্লাব, বায়ার্ন মিউনিখ ও গেল আসরে চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। ধারাবাহিক পারফরমেন্সে নিজেদের শক্তি প্রমাণ করেছে ফরাসি ক্লাবটি। ফলে এই লড়াইটি হতে যাচ্ছে অভিজ্ঞতা বনাম ছন্দের এক আকর্ষণীয় দ্বৈরথ। ঘরোয়া লিগে শিরোপার খুব কাছাকাছি পিএসজি। বায়ার্ন বুন্দেসলিগা শিরোপা নিজেদের করে নিয়েছে এরই মধ্যে। চ্যাম্পিয়ন্স লিগে সেমির আগে নিজেদের দল বা খেলোয়াড়দের ব্যাপারে তথ্য দিতে চান না লুইস। বায়ার্ন থেকে সব গোপন রেখে মাঠে নামতে চান তিনি। পিএসজি বর্তমানে সেরা ছন্দে আছে, সেই সাথে ক্ষুধার্ত একটি দল। আগেও বলেছে টুর্নামেন্টের ফাইনালে ওঠার জন্য আমাদের চেয়ে ভালো আর কোনো দল নেই। আমাদের চাওয়া চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অক্ষুণ্ণ রাখতে। 2020 সালের পর আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা হয়নি বায়ার্ন মিউনিখের। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় সবশেষ 2023-24 মৌসুমে রিয়ালের সঙ্গে 2-2 গোলে ড্র করেছিল তারা। এবার আক্ষেপ ঘোচানোর পালা জার্মানির ক্লাবটি। তাদের এবার চ্যাম্পিয়ন হতে হলে চ্যাম্পিয়নদের থামাতে হবে। ফাইনালে ওঠার দৌড়ে কোয়ার্টার ফাইনালের রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদকে বিদায় করে দারুণ আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে উঠেছে বায়ার্ন। তবে রোড টু সেমিফাইনালে ইনজুরি কবলে দলটি। মূল একাদশে পাচ্ছে না লেনার্ড কাল ও সেফ উইলরাইককে। স্বস্তির বিষয়, একাদশে ফিরতে পারেন বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন। আমি মনে করি এমন কোনো গোপন রহস্য বা জাদুর কাঠি নেই যা স্বয়ংক্রিয়ভাবে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেবে। ম্যাচের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। লুইসের মতো কোচ পাওয়া পিএসজির বড় সাফল্য। তার পরিকল্পনা টক্কর দেওয়ার মতো ফুটবলার আমাদের আছে। ফাইনালের পথে এগিয়ে যেতে 90 মিনিটই এখন আসল বিষয়। চলতি আসরে লিগ পর্বে মুখোমুখি হয়েছিল দুদল। পিএসজির মাঠে বায়ার্ন 2-1 গোলে জিতেছিল। মঙ্গলবার রাতে সেমি প্রথম লেগ শেষে ফিরতি দেখায় আগামী 6 মে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ফরাসিদের আতিথ্য দেবে বায়ার্ন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।